ওকে, ওয়েলকাম ইউ অল। আজকে জিলেটের 2017-এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোয়েশ্চেনগুলো একটু আলোচনা করব। সো লেটস স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট হুইচ ইজ ইউজড ফর ম্যানুফ্যাকচারিং চিপস। চিপ বলতে এখানে কোন চিপ বলছে? অ্যাকচুয়ালি আমরা যে চিপগুলো সবসময় আজকাল ব্যবহার করি, মানে এই যেটা দেখতে পাচ্ছি ছবিতে, এই চিপগুলোর কথা, কম্পিউটার চিপ। এইগুলো বলছে কোশ্চেনটা যে কি ব্যবহার করে এই চিপগুলো তৈরি করা হয়। এবার যদি অপশানগুলো একটু খেয়াল করি তো তিনটে অপশান আছে বেসিক্যালি: বাস, কন্ট্রোল ইউনিট আর সেমিকন্ডাক্টর। তো এটা অবভিয়াস আনসার হচ্ছে সেমিকন্ডাক্টর, কারণ সেমিকন্ডাক্টর চিপই বলা হয়, শুধু চিপ খুব একটা কেউ বলে না। ইলেকট্রনিক চিপ বা সেমিকন্ডাক্টর চিপ, এবং ইলেকট্রনিক্সের বেশিরভাগ সমস্ত যে অলমোস্ট সমস্ত জিনিসই সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। সো আনসার ক্লিয়ার। কিন্তু একটু কেউ যদি নাও জেনে থাকে তাহলে কি, যে বাস আর কন্ট্রোল ইউনিট এই দুটো কি হয়, এই এই দুটো জিনিসই কিন্তু, কন্ট্রোল ইউনিটটা কী হয়, মাইক্রো প্রসেসর বা প্রসেসরের ভেতরে থাকে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট এইগুলো। আর বাস কি, এইগুলো কানেক্টিংগুলো, যে একটা চিপ বা একটা ইউনিটের সাথে আরেকটা ইউনিটের যে কানেক্টিংগুলো, সেই কানেকশনগুলোকে বলে বাস। সিস্টেম বাস, কন্ট্রোল বাস, এগুলো অ্যাড্রেস বাস, ডেটা বাস। সুতরাং এইগুলো কোনো মতে এখানে উত্তর হতে পারে না। চিপটা কী দিয়ে তৈরি সেটা বাস বা কন্ট্রোল ইউনিট হতে পারে না, তাহলে আনসারটা সেমিকন্ডাক্টরস। ওকে, দ্য টার্ম গিগাবাইট রেফার্স টু, গিগাবাইটটা কী জিনিস? এবার এইটা আমি একটু শুরু থেকে শুরু করি, এইটা যাতে আরও ভবিষ্যতে এই ধরনের অন্য অনেক প্রশ্নের উত্তর এখান থেকেই পাওয়া যায়, আলাদা করে জানার দরকার না পড়ে। তো এক বাইট কি হয়, 8 বিট। বিট কি জিনিস? বিট মানে হচ্ছে একটা বিট মানে একটা 0 আর 1, বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট থেকে বিট কথাটা এসছে। তাহলে বাইনারি ডিজিটে দুটো থাকতে পারে, এদের 0 আর 1, এগুলোকে সিম্বল বলে। আমাদের যেমন ডেসিমেলে 0 থেকে 9 অবধি 10টা সিম্বল থাকে, সেরকম বাইনারিতে 0 আর 1 দুটো সিম্বল থাকে, তাই বলে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট মানে 0 আর 1। তা এরকম 8খানা বাইনারি ডিজিট যদি পরপর লিখি আমি, তাহলে সেইটা হচ্ছে একটা বাইট। এবার এই রকম, তাহলে এবার 1 কিলোবাইট কি হয়, 2^10, মানে হচ্ছে 1024। 1024টা আমরা নিয়ারলি ইকুইভ্যালেন্ট টু 10^3, 10^3 হাজার, তাহলে 1000টা বাইট, সেইটাকে আমরা বলি 1 কিলোবাইট। আমরা জানি 1K মানে 10^3, তো কিলোবাইট। একই রকমভাবে 1 মেগাবাইট হচ্ছে 1000 কিলোবাইটে, মানে আবার 2^10 অর 1024 কিলোবাইটে 1 মেগাবাইট। একই রকমভাবে তার পরের ধাপটা হচ্ছে গিগাবাইট। 1 গিগাবাইট হচ্ছে 10^, আগেন 2^10 মেগাবাইট, তার মানে 1024 মেগাবাইট। এটা বাইটে বললে 10^9। আমরা এখানেই থেমে যাব না, আনসারটা আমরা পেয়ে গেছি। 1 গিগাবাইট হচ্ছে 1024 মেগাবাইট। কিন্তু আমরা আরেকটু দেখে নেব শেষ অবধি, গিগাবাইটের ওপরে কী হয়, টেরাবাইট। এটাও আমরা কমন, ভেরি, আজকাল সবাই জানে 1 TB 2 TB হার্ড ডিস্ক কিনতে পাওয়া যায়। সো 1 টেরাবাইট ইজ অ্যাগেন 1024 GB। তার উপরেরটা কি, পেটাবাইট। এটাও কেউ কেউ জানে। পেটাবাইট হচ্ছে অ্যাকচুয়ালি 1024 টেরাবাইটে 1 পেটাবাইট হয়। এই ফেসবুকের বা গুগলের ডেটাগুলো পেটাবাইটে থাকে। 1 বছরের ফেসবুকের ডেটা হয়তো 1 পেটাবাইট এরকম। তার থেকে বড় হয় হচ্ছে এক্সাবাইট। 1 এক্সাবাইট হচ্ছে 1024 পেটাবাইট। এর থেকেও বড় থাকে, যেমন হচ্ছে জিটাবাইট। জিটাবাইটে হচ্ছে 1024, এক্সাবাইটে 1 জিটাবাইট। ওইটা হচ্ছে এক্সা, EXA, এটা ZETTA, জিটাবাইট। তার থেকেও বড় আছে ইয়োটাবাইট, YOTTA। ইয়োটাবাইট হচ্ছে 1024 জিটাবাইট, মানে 10^24 বাইট। এর থেকেও বড় হচ্ছে ব্রন্টোবাইট। ব্রন্টোবাইট হচ্ছে 10^27 বাইট, মানে 1024 ইয়োটাবাইট। আর তার থেকেও বড় যেটা, সেটা হচ্ছে জিওবাইট। 1 জিওবাইট হচ্ছে 10^30 বাইট, মানে 1024 ব্রন্টোবাইট। এটাই আপাতত সব থেকে বড় নাম্বার, এই নাম দেওয়া হয়েছে এরকমভাবে। তো এটা জানার জন্য খুবই ভালো, আমি বলবো নোট করে রাখার জন্য সবাইকে, অনেক সময় কাজে লাগবে এটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কম্পাইলার। বেসিক্যালি এই কোশ্চেনগুলো আমরা বারবার দেখছি, প্রত্যেকবারই কিন্তু কম্পাইলারের কোশ্চেনটা ঘুরে ফিরে আসছে। কম্পাইলার না হলে ইন্টারপ্রিটার, না হলে অ্যাসেম্বলার। এখানেও দেখতে পাচ্ছি যে এ কম্পাইলার ইজ এ ট্রান্সলেটিং প্রোগ্রাম হুইচ, এবার কম্পাইলারের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বলা আছে, যেরকম ট্রান্সলেট ইনস্ট্রাকশন অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্টু মেশিন ল্যাঙ্গুয়েজ, ট্রু।
ট্রান্সলেট এন্টায়ার সোর্স প্রোগ্রাম ইন্টু মেশিন ল্যাঙ্গুয়েজ, ট্রু। ইজ নট ইনভলভড ইন প্রোগ্রামস এক্সিকিউশন, এটাও ট্রু। মানে কম্পাইলার তো কি করে আমরা যদি একটু ডিটেলটা দেখে নিই, কারণ অনেক কোয়েশ্চেনে ইন্টারপ্রিটার দিয়ে থাকে, অনেকটাই কম্পাইলারে। ইন্টারপ্রিটার কম্পাইলার মেন পার্থক্য কি, কম্পাইলারটা পুরো সোর্স প্রোগ্রামটাকে একসাথে কম্পাইল করে, ফলে কি হয়, একবার ইএক্সি তৈরি হয়ে গেল, আর কিন্তু আমার কম্পাইলারটার দরকার নেই, টার্বোসিটার দরকার নেই। কিন্তু ইন্টারপ্রিটারের ক্ষেত্রে কি হয়, এক একটা লাইনকে পড়ে, সেটাকে কম্পাইল করে এবং সেটাকে ইন্টারপ্রিট করে রান করে। ফলে প্রতি ধাপেই আমার কিন্তু সোর্স প্রোগ্রামও দরকার, আবার ইন্টারপ্রিটারটাকেও দরকার। তো এইখানে দেখতে পাচ্ছি যে সি পয়েন্টে যেটা বলেছে, ইজ নট ইনভলভড ইন প্রোগ্রামস এক্সিকিউশন, মানে প্রোগ্রামটা চলার সময় কম্পাইলারটার দরকার নেই। ইন্টারপ্রিটার কিন্তু দরকার হয়, কম্পাইলারের দরকার নেই। মানে টার্বো সিটাকে আর দরকার নেই, সিটা দিয়ে কম্পাইল করার পর আমরা কি হয়, একটা ইএক্সি পাই। সেই ইএক্সিটা অন্য মেশিনে নিয়ে গিয়ে ডবল ক্লিক করলে চলবে, সেটার জন্য কিন্তু অন্য মেশিনটাই টার্বো সি এর দরকার নেই। ফলে এখানে সবগুলোই ট্রু, তাহলে এখানে আনসারটা ডি। তো আমি বলবো এটা একটু পজ করে ভালো করে কম্পাইলার ইন্টারপ্রিটারের ডিফারেন্সটা বুঝে নিতে, কারণ এই ডিফারেন্সটা থেকে অনেক রকমের কোশ্চেন হতে পারে এবং বিভিন্নবার আমরা পাচ্ছি কোশ্চেনগুলো। ওকে, মুভিং অন টু নেক্সট কোয়েশ্চেন। ওকে, দ্য ডিফারেন্স বিটুইন মেমোরি অ্যান্ড স্টোরেজ ইজ দ্যাট। এবার এখানে একটু বলে নিই, মেমোরি বলতে এখানে কিন্তু র্যামকে মেন মেমোরি বলে, আমরা যাই বুঝি, কিন্তু মেমোরি বলতে মেন মেমোরি এবং সেটা বলতে র্যামটাকে বোঝায়। আর স্টোরেজ বলতে সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্ক যেটাকে আমরা বলি নর্মালি, সেইটাকে বলে হচ্ছে স্টোরেজ। তো এবার উত্তরটা করতে পারবো। আমরা কি জানি, র্যাম হচ্ছে যতক্ষণ পাওয়ার অন থাকে, কম্পিউটার চলে, ততক্ষণ র্যামের ডেটাগুলো অ্যালাইভ থাকে, সেগুলো পাওয়া যায়। কারেন্ট চলে গেলে র্যামের ডেটা চলে যায়, এই জন্য র্যামটাকে কী বলি আমরা, ভোলাটাইল মেমোরি। আর হার্ড ডিস্ক কি, হার্ড ডিস্ক একবার সেভ করে দিলে পাওয়ার চলে গেলেও হার্ড ডিস্কের ডেটা আমরা পাই, ম্যাগনেটিক মেমোরিতে স্টোর থাকে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি নন ভোলাটাইল মেমোরি। এবার যদি স্পিডে দেখি, তো র্যাম ফাস্ট হয়, নর্মাল কনভেনশনাল হার্ড ডিস্ক যেগুলো রোটেটিং টাইপ সেগুলো স্লো হয়। এখন অবশ্য এসএসডি বেরিয়েছে, দ্যাট ইজ ফাস্ট। এসএসডিটা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। তো এসএসডিতে যাচ্ছি না, তাহলে এখানে উত্তরটা কী হয়ে গেল, যে দ্য মেন ডিফারেন্স বিটুইন মেমোরি অ্যান্ড স্টোরেজ ইজ দ্যাট মেমোরি ইজ টেম্পোরারি, মানে নন ভোলাটাইল, আর স্টোরেজ ইজ পারমানেন্ট। তাহলে আনসারটা এ। ডান। নেক্সট বিসিডি। বিসিডি অলমোস্ট সবাই জানো, বাইনারি কোডের ডেসিমেল, এবং এটা সম্পর্কে আরেকটু বলে দিই যাতে দরকারে ভবিষ্যতে অন্য কোয়েশ্চেনে হেল্প হয়। এখানে কি হয়, বিসিডিতে বেসিক্যালি আমাদের যে ডেসিমেল নাম্বার সিস্টেমে 0 থেকে 9 অবধি ব্যবহার করি, সেইটাকে বাইনারিতে ধরো করতে চাই। তো কি করা হয়, ইন্ডিভিজুয়ালি একটা জিরো আছে, সেটাকে আমি 0000, মানে 4টে অক্ষরে 4টে জিরো দিয়ে, বাইনারি ডিজিটের 4টে জিরো, এইটা মানে 0 মানে 4টে জিরো বসিয়ে দিলাম, 1 মানে 0001, এরকম করে আমি 0 থেকে 9 অবধি লিখে নিয়েছি, 9টা 1001। তাহলে কেন 4 ডিজিট নিয়েছি, বিকজ 3 ডিজিটে ম্যাক্সিমাম 2^3, 8টা বোঝানো যায়, কিন্তু আমার ডেসিমেলে 0 থেকে 9 10টা আছে, তাহলে আমাকে 4 ডিজিটের নিতে হবে, ফলে 6টা এক্সট্রা হয়ে যায়। 4 ডিজিটে আমরা 2^4 16 হতে পারতো পসিবিলিটি, কিন্তু আমরা 0 থেকে 9 মানে 10টা ব্যবহার করছি, তো নেক্সট 6টা নষ্ট, ওয়েস্ট। সে হোক, এবং এখানে কি হচ্ছে, তাহলে আমার যদি একটা সংখ্যা থাকে, নর্মাল সংখ্যা, সাপোজ 51, এইটাকে ডেসিমেলে আছে, এটাকে বললো যে এটা বিসিডি কোডে কী হবে, আমি কি করব, 51, তার মানে 5-এর জায়গায় আমি 0101 বসাবো, স্পেস দিয়ে 1-এর জায়গায় কত বসাবো, 0001, তাহলে 51। মানে এক একটা ইন্ডিভিজুয়ালি, কোনো মাথা খাটাবার কিছু নেই। অঙ্কে যেমন আমরা বাইনারি টু ডেসিমেল করি, এইসব কিচ্ছু করার নেই। এক একটা ডেসিমেল নাম্বার পাচ্ছ, তার করেসপন্ডিং বাইনারি কোড বিসিডিটা কত হবে সেটা বসিয়ে দাও, এইভাবে করা হয়। তাহলে বিসিডি হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। নেক্সট হচ্ছে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ডেটা ইন এ লজিক্যাল সিকোয়েন্স ইজ কল্ড, এইটা অলরেডি আমরা আগে কোশ্চেনটা পেয়েছি, এই যে লজিক্যাল সিকোয়েন্সে সাজানোটাকে কি বলে, সর্টিং বলে। এবং আগে ক্লাসিফাইংটাও পেয়েছিলাম, যে বিভিন্ন নাম্বার আছে আমাদের, কোনোটা রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ইন্টিজার নাম্বার, আমরা এগুলোকে ফ্র্যাকশনাল নাম্বার, এগুলোকে আমরা একসাথে আছে, সেগুলোকে আলাদা করছি। তো দ্যাট ইজ এ কাইন্ড অফ ক্লাসিফিকেশন। তো বিভিন্ন রকম আলাদা, অনেক রকমের জিনিস একসাথে আছে, সেটা আলাদা করাটাকে বলে ক্লাসিফিকেশন। আবার এখানে সর্টিংটা কি, সর্টিংটা হচ্ছে কোনো একটা জিনিসগুলোকে একটা কোনো একটা ইয়েতে সাজানো, যেরকম হচ্ছে ডিকশনারিতে কী থাকে, অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে। আবার আমরা যখন কোনো কারো র্যাঙ্ক সাজাই, ক্লাসে মার্কসের বেসিসে ফার্স্ট সেকেন্ড থার্ড বার করতে যাই, তখন আমরা কী করি, সেটাকে বড় থেকে ছোট হিসেবে সাজাই, ঠিক। যে সব থেকে বেশি নাম্বার পেয়েছে সে উপরে থাকবে, তারপরে তার থেকে কম, এইভাবে সাজাই। তো সেখানেও একটা অর্ডার, তো এই একটা অর্ডার মেনটেন করে সাজানোটাই সর্টিং।
তো এটা আমরা আগের আগের কোশ্চেনের সময়ও এই কথাটা বলেছিলাম যে বিভিন্ন রকম সর্টিং তার ডেফিনেশন, তো আর একবার রিপিট করছি না, আমি বলবো যে জিলেট 2018-এ এই কোশ্চেনটা এসেছিল কিন্তু। ওকে, তাহলে এটার আনসার হচ্ছে এ। নেক্সট কোয়েশ্চেন, অ্যান অ্যাপ্লিকেশন সুইটেবল ফর সিকোয়েন্সিয়াল প্রসেসিং। এইটা একটু বলি, মানে বেশিরভাগ আমরা যে প্রোগ্রামগুলো নর্মালি ক্লাসিক্যালি লিখি সেগুলো কি হয়, বেসিক্যালি একটা কম্পিউটারে যখন প্রোগ্রাম এক্সিকিউট হয় মেন থেকে শুরু হয়, তারপর কি হয় কন্টিনিউয়াসলি পরের পর এই ইনস্ট্রাকশন তারপর ইনস্ট্রাকশন এইভাবে যায়, এটাকে বলে সিকোয়েন্সিয়ালি যাওয়া। মানে একটা মেনে একদম শুরুতে এন্ট্রি পয়েন্ট থেকে শুরু করে পরপর গিয়ে ফাইনালি লাস্ট যেখানে লাস্ট লাইন এইভাবে এক্সিকিউট হয়। তো এইভাবে আমরা প্রচুর যে অ্যাপ্লিকেশনগুলো দেখছি এখানে, যেমন প্রসেসিং অফ গ্রেডস, বিভিন্ন জনের মার্কস এবং সেখান থেকে গ্রেডটা তৈরি করা হচ্ছে। তো এইগুলো কী হবে, এক একজনের ধরবো আমরা একটা স্টুডেন্টে, তার বিভিন্ন মার্কসগুলোকে যোগ করব, তারপর সেটাকে অ্যাভারেজ করব, তারপর তো অ্যাভারেজটাকে চেক করব সে কোন গ্রেডে পড়ছে। তাহলে এটাকে আমি পর পর করে যেতে হবে, একটা কাজ করলাম তারপর একটা কাজ করলাম, এরকম করে গ্রেড প্রসেসিং হবে। একই রকমভাবে পেরোল প্রসেসিং, পেরোল প্রসেসিং জিনিসটা কীরকম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পে স্লিপ বা কত তার স্যালারি হবে এইসব ব্যাপারগুলো। তার জন্য কি লাগে, তার জন্য তার বিভিন্ন যে ডেটা, মানে এমপ্লয়িটা কতদিন চাকরি করছে, তার কোনো প্রমোশন হয়েছে কিনা, সে কটা ছুটি নিয়েছিল, কদিন কাজ করেছে, তার ডিএ কত, তার এইচআরএ কত, হাউস রেন্ট অ্যালাউন্স কত, তার বিভিন্ন রকম অ্যালাউন্সেস আছে কিনা, মেডিকেল কোনো সে পায় কিনা মেডিকেল অ্যালাউন্স, এই সমস্ত কিছু, তার কত ডিডাকশন হয়, ইনকাম ট্যাক্স ডিডাকশন হয়, সেইগুলো সব ধরে নিয়ে তাদের যোগ বিয়োগ এই সম্পর্কগুলো করে নিয়ে প্রত্যেকের পে স্লিপটা জেনারেট হয়। তাহলে এইটাও কি একটা 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 করে আমার কাজগুলো করে করে যেতে হবে। ফলে এই সমস্ত দুটোই সবই হচ্ছে কি একটা সিকোয়েন্সিয়াল প্রসেসিং। তো এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল প্রসেসিংয়ের জন্য কাজ করে। তাহলে এটা আনসার হয়ে যাবে সি। নেক্সট কোয়েশ্চেন, এ মডার্ন ইলেকট্রনিক কম্পিউটার ইজ এ মেশিন দ্যাট ইজ মেন্ট ফর। তাহলে আমাকে প্রশ্নটা করেছে যে ইলেকট্রনিক কম্পিউটারটা কী জন্যে, কী কাজ করে। এবার যদি আমরা একটু দেখি যে সবগুলো ঠিক মনে হবে, ডুইং কুইক ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, হ্যাঁ ভুল তো নয়, কুইক ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কুইকলি করে কম্পিউটার, করে না ইলেকট্রনিক কম্পিউটার করে। আচ্ছা, এবার শেষের দিকেরটাও দেখি, পারফর্মিং রিপিটেটিভ টাস্ক অ্যাকুরেটলি, অবশ্যই ঠিক, একটা রিপিটেটিভ কাজ মানুষ ভুল করতে পারে, কম্পিউটার ভুল করে না। বারবার দুটো সংখ্যা যোগ করতে বলছো, কখনোই ভুল করবে না। তার কী বলছি, ইলেকট্রনিক ডেটা প্রসেসিং, সেটাও ঠিক, ডেটা প্রসেসিং তো করেই। আবার কিন্তু তাহলে সবগুলো ঠিক ঠিক লাগলে উত্তর কী হবে, বিতে কী বলেছে, ইনপুট, স্টোরেজ, ম্যানিপুলেশন অ্যান্ড আউটপুট অফ ডেটা। এটা কিন্তু কি করলো, একটা কম্পিউটারের যা যা কাজ করে গোটাটাকে বললো। কীরকম ব্যাপার এইটা যদি দেখি, এটা কম্পিউটার কী কী কাজ করতে পারে, একটা ইনপুট নেয়, তারপর কি করে সেইখানে যে ইনপুটে ডেটাটা পেলো সেটাকে ম্যানিপুলেট করে, দুটো ডেটাকে যোগ করছে, বিয়োগ করছে, গুণ করছে, ভাগ করছে, এইসব করে ফাইনালি একটা এটাকে বলে প্রসেসিং অফ ডেটা, ম্যানিপুলেশন, এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট করছে। তারপর কি করছে, সেই ডেটাটাকে আউটপুট দিচ্ছে, সে মনিটরে দেখাতে পারে, প্রিন্টারে প্রিন্ট আউট হতে পারে, হার্ড ডিস্কে সেভ হতে পারে। এবং এই সমস্ত কাজগুলো করার জন্য কি করছে, ওর ওর মেমোরি লাগছে, র্যাম ইউজ করছে, এবং ফাইনালি ডেটা সেভ করছে হার্ড ডিস্কে, দ্যাট ইজ স্টোরেজ। তাহলে কি এ সব করতে পারে, ডেটা ইনপুট নিতে পারে, ইনপুট দিতে পারে, ডেটাকে স্টোর করতে পারে, ডেটাকে চেঞ্জ করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, ডেটাকে প্রসেসিং করতে পারে, এবং ডেটাকে আউটপুটও করতে পারে। তাহলে আমরা যদি বি অপশানটা চুজ করি তাহলে এটা কিন্তু পুরো একটা কম্পিউটার, এখনকার কম্পিউটার, মডার্ন ইলেকট্রনিক কম্পিউটার যা যা করে পুরো ব্যাপারটাকে এটার মধ্যে কভার করা আছে, যেটা কিন্তু অন্য কোনো অপশানে নেই। তাই এখানে আনসারটা বি দিতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এটা একটু সহজ আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কাকে বলে, কম্পিউটার আমরা দেখলাম আগের ছবিটায়, যেটা দিয়ে যেখান থেকে ইনপুট পাই, ডেটাটা পাই, তারপরে প্রসেসিং করে, তারপর আউটপুট দেয় কম্পিউটার। তাহলে এবার যদি একটু দেখি, এতে লেখা আছে ওসিআর। ওসিআরটা কী জিনিস, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন। মানে একটা কোনো জায়গায় বারকোড বা, এটা বারকোড বলবো না, এটা হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশনটা এমন জিনিস, একটা কাগজে কিছু হাতে লেখা বা একটা পেপারের প্রিন্টেড কপি আছে, সেইটাকে আমি স্ক্যান করে নিলাম। তারপর আজকাল ওই ট্যাম্প স্ক্যানে ওই অপশানটা থাকে ওসিআর, মানে আমি ওটাকে প্রিন্টেড কাগজটাকে স্ক্যান করলাম, এবার ওসিআর অপশানটায় গেলে ও ওটাকে পড়ে নেওয়ার চেষ্টা করবে, মানে ওইটাকে ও ছবি হিসেবে না দেখে ওটাকে বুঝে নিয়ে কি কি ক্যারেক্টার আছে ওই প্রিন্ট কপিটাই সেটা বোঝার চেষ্টা করে, সেইটাকে বলে ওসিআর। যে অপটিক্যালি ক্যারেক্টারটাকে রিকগনাইজ করা, মানে ওটা এ লেখা আছে না বি লেখা আছে সেটা বোঝা। তাহলে কী করছে, ওটাকে কি নিয়ে, তাহলে ওসিআর কিন্তু একটা ক্যারেক্টারকে রিকগনাইজ করছে। ঠিক, তাহলে এটা একটা ইনপুট ডিভাইস, ওখান থেকে আমি কী পাচ্ছি, ইনপুট পাচ্ছি, ওখান থেকে ক্যারেক্টারগুলো পেয়ে যাচ্ছি আমি।
আবার আছে অপটিক্যাল স্ক্যানার। অপটিক্যাল স্ক্যানার কোনগুলো? ওই যে বারকোড স্ক্যানার বিগ বাজারে দেখতে পাই, ওই প্যাকেটের ওপরে দিল বারকোডটায়, দামটা চলে এলো, তার কবে এক্সপায়ারি ডেট, কবে কেনা হয়েছে, কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে, সব পেয়ে গেল। দ্যাট ইজ অলসো ইনপুট ডিভাইস, ডেটা পেয়ে যাচ্ছি। ভয়েস রেকগনিশন ডিভাইস, আমরা মোবাইলগুলোকে ভয়েস লক করা থাকলে আমার ভয়েসে খুলে যাবে, তার মানে কি ও ভয়েস রেকগনিশন ডিভাইস, মানে কি সে আমার ভয়েসটাকে ইনপুট হিসেবে নিল, প্রসেসিং করলো, মানে তার যে সেভ করা আছে তার সঙ্গে চেক করলো, যদি মিলে গেল তাহলে ও খুলে দিল, আনলক করে দিল। দ্যাট ইজ অলসো ভয়েস রেকগনিশন ডিভাইস। কী করছে? ইনপুট নিচ্ছে। কিন্তু লাস্টেরটা কী বলেছে? কম্পিউটার আউটপুট টু মাইক্রোফিল্ম, মানে কম্পিউটারে যা কিছু আছে, কোনো একটা কিছু আছে, যাই হোক, সেটাকে একটা মাইক্রোফিল্মে আউটপুট করছি। যেমন আমরা প্রিন্টারে আউটপুট করি, যেমন আমরা মনিটরে আউটপুট করি, সেরকমও মাইক্রোফিল্ম, মানে অনেকটা ফিল্মের মতোই, যেরকম সিনেমার বা মুভির ছবি তুলি আমরা, ফিল্ম হয় সেরকম টাইপের, আরও ছোট, সেই মাইক্রোফিল্মে আউটপুট দিচ্ছি। তার মানে আউটপুট দিচ্ছি বলেই দিচ্ছে, তাহলে দ্যাট ইজ নট অ্যান ইনপুট ডিভাইস। তাহলে এটা অপশানটা ডি হবে। নেক্সট কোয়েশ্চেনে বলেছে এইচটিটিপি ইউজেস এ টিসিপি কানেকশন টু, এবার এইচটিটিপি টিসিপি কানেকশন ব্যবহার করে কি কাজ করে? এখানে বলে দিই এইচটিটিপি ব্যাপারগুলো, এইচটিটিপি সার্ভার যেটাকে বলি আমরা, এইচটিটিপি সার্ভারগুলো বেসিক্যালি ওয়েব সার্ভার হয়, ওয়েব লজিক আছে, টমক্যাট আছে, এরকম বিভিন্ন ওয়েব সার্ভার আছে। সেখানে তারা কী করে? সেখানে একটা যে কোনো একটা রিকোয়েস্ট যায়, একটা ওয়েব পেজ খুলে আমরা এইচটিএমএল একটা ওয়েব পেজ থেকে একটা রিকোয়েস্ট পাঠাই তখন, এবং সেখানে রিকোয়েস্টে যাওয়ার পর ও তার কনসার্ন যে ডেটাটা চাইছি সেই ডেটাটা নিয়ে ও আবার ফেরত পাঠায়, তখন আমার কম্পিউটারে এসে সেটা দেখা যায়, ব্রাউজারে আমরা দেখতে পাই, এইটা ঘটনাটা ঘটে। এবার এইখানে কি বলা হয়? এটাকে বলা হয় ক্লায়েন্ট সার্ভার মডেল, মানে আমি যে মেশিন থেকে চালাচ্ছি দ্যাট বিকামস ক্লায়েন্ট, আর যেখানে সার্ভারটা আছে সেটা সার্ভার বা হোস্ট যাই বলি, মানে এখান থেকে আমি google.com লিখে এন্টার মারলাম, তো সেইটা কি হলো? সেটা গেল, আমার রিকোয়েস্টটা google.com-এ গেল, সেখানে ওর এইচটিটিপি বা সার্ভার বা ওয়েব সার্ভারে গেল, সেখান থেকে ও কী করলো? ওর ওই পেজটাকে আমাকে ফেরত পাঠালো। তখন আমার ওয়েব ব্রাউজার সেই পেজটাকে বুঝলো যে পেজটা এসছে এবং সেই পেজটাকে আমাকে ডিসপ্লে করলো। এইভাবে ব্যাপারটা হয় এবং এটা টিসিপি কানেকশন ইউজ করে হয়। তো তাহলে কী হচ্ছে? ক্লায়েন্ট সার্ভার কানেকশনটা হয়। এখানে দুটো সার্ভারের ব্যাপার নেই, ফলে অপশন এ ইজ হবে না। ট্রান্সফার হোল ডেটাবেস, এখানে ডেটাবেসেরও ব্যাপার নেই, ট্রান্সফার ফাইলও না। হ্যাঁ, তবে ফাইল ওখান থেকে আসে, ফাইল আসতেই পারে, কিন্তু সেটাও কি হয়? ক্লায়েন্ট সার্ভার মডেল হিসেবেই হয়, মানে ওয়েব সার্ভারে কিছু একটা ফাইল আছে, এখান থেকে আমরা ইউজ করে নিলাম। তবে কি বেশিরভাগ ক্ষেত্রে এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল ব্যবহার হয় সেখানে। এখানে বলেছে যে টিসিপি কানেকশন ব্যবহার করে কি হয়? টিসিপি কানেকশন ব্যবহার করে কি হয়? না, ক্লায়েন্ট সার্ভার কানেকশনটা হয়। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রোটোকল ইজ নট ইউজড ইন ইন্টারনেট? ইন্টারনেটে কোন প্রোটোকলটা ব্যবহার করা হয় না? তো এইটা জানার জন্য আমি এগুলো প্রোটোকলগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে এইচটিটিপিটা কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে এটা কি করতে ব্যবহার হয় আমরা জানি, যে কোনো একটা ওয়েবসাইট বা পেজ খোলার জন্য আমরা ব্রাউজারে এই প্রোটোকলটা ইউজ করে http://www.google.com। তাহলে কি এই প্রোটোকলটা ব্যবহার করে google.com এর পেজটা খুলে, তাহলে এটা ইন্টারনেটের জন্য অবশ্যই ব্যবহার হয়। ডিএনএস হচ্ছে কি জিনিস? এটা হচ্ছে ডোমেন নেম সার্ভার। এইটা না ব্যবহার করলে, এটা দেওয়া থাকে ইন্টারনেট অপশনে গিয়ে দেখলে আমরা দেখতে পাওয়া যায়। এটাতে কি থাকে? এই যে google.com, মানে ঠিক কোন আইপি অ্যাড্রেসে যেতে হবে, গুগলের একটা নিজস্ব আইপি অ্যাড্রেস আছে, সেইটা google.com মানে কোন আইপি অ্যাড্রেস, এই যে ম্যাপিংটা, এইটা ডিএনএস সার্ভারে থাকে। ফলে আমি যে কোনো একটা ওয়েবসাইটের নাম মনে রাখা সহজ, প্রত্যেকটা যদি আমাকে একটা 4 অক্ষর করে আইপি মনে রাখতে হতো, অসম্ভব ব্যাপার হয়ে যেত। ফলে কি হয়? ডিএনএস সার্ভার থেকে সেখানে ওই নামের সাথে ওই তার অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেসের সার্ভারের ম্যাপিং করা থাকে। তার ফলে কি হয়? ডিএনএস সার্ভার না থাকলে ইন্টারনেট চলবে না, নাহলে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আমাদেরকে মুখস্থ করতে হবে যে yahoo.com মানে 110.215.58.7, এরকম করে মনে রাখতে হবে। সেটা সম্ভব নয়, তাই ডিএনএস সার্ভারটা ইন্টারনেটের জন্য লাগে। এবার আসছে ডিএইচসিপি। এটা হলে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, কেউ বলে ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল, হোয়াট এভার। এটা কি হয়? এটা হচ্ছে আমরা যখন আইএসপি থেকে নেটের কানেকশনটা নিই, তখন এটা কি হয়? অ্যাট এ টাইম, মানে কানেকশনটাই বিভিন্ন জনকে যে বিভিন্ন ডাইনামিক আইপি অ্যালট করে, প্রত্যেকটা মেশিনের একটা ইউনিক আইপি চাই, সেই আইপিটা অ্যালট করে এই প্রোটোকলটার সাহায্যে। তো এই আইপি অ্যালটমেন্টটা না হলে, আর কোনো একটা মেশিনে যতক্ষণ না একটা আইপি অ্যাড্রেস হচ্ছে ততক্ষণ অবধি সে কিন্তু নেটে কানেক্টই হতে পারবে না ইন্টারনেটে। ফলে ইন্টারনেট অ্যাক্সেস করতে গেলে একটা আইপি অ্যাড্রেস চাই, এবং আইপি অ্যাড্রেসটা আইএসপি দেয়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। সে কিন্তু ডিএইচসিপি ব্যবহার করে দেয় নর্মালি। স্ট্যাটিক আইপি হলে স্ট্যাটিক দিয়ে দেয়, আদারওয়াইজ বেশিরভাগ ক্ষেত্রেই ডিএইচসিপি ইউজ করে দেয়।
মানে ওর একটা পুল অফ আইপি অ্যাড্রেস থাকে, সেখান থেকে যেটা অ্যাভেলেবেল ফাঁকা আছে সেরকম একটা আইপি অ্যাড্রেস দেয়, বিভিন্নবারে বিভিন্নটা পেতে পারে একজন। তো সেইটাও তাহলে ব্যবহার হয়, তাহলে এখানে সবগুলোই ব্যবহার হয় ইন্টারনেটের জন্য, তাহলে আনসার হয়ে যাবে নান অফ দ্য মেনশন, ডি। ওকে, টু জয়েন দ্য ইন্টারনেট দ্য কম্পিউটার হ্যাজ টু বি কানেক্টেড টু এ, এইবারে উত্তরটা পেয়ে গেলাম এখানে, যে ইন্টারনেট কানেক্ট করতে গেলে কম্পিউটারকে কার সাথে কানেক্টেড হতে হবে, প্রথমে প্রথমে কানেক্টেড হতে হবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে। আমি এটা পুরো ইন্টারনেটের ছবি দেখিয়েছি। যে কোনো ইউজারগুলো প্রথমে দেখা যাচ্ছে যে এই যে ইউজারের বাড়ি থেকে এখানে এসছে, এইটাই হচ্ছে আইএসপি। এটা অনেক কারা হতে পারে, জেনারেলি ডায়াল আপ মানে টেলিফোন কোম্পানির হতে পারে, ডায়াল আপ মোডেমের ক্ষেত্রে বিএসএনএল হতে পারে, কেবল নেটের ক্ষেত্রে হতে পারে সিটি কেবল হোয়াট এভার। তো এইগুলো হচ্ছে আইএসপি। এরা অ্যাকচুয়ালি বাকি ওয়েব সার্ভার এবং ইন্টারনেট ব্যাকবোনের সাথে কানেক্ট করে একটা ইউজারকে, তারপর তো গ্লোবালি কানেক্ট হয়ে যায়। তো এরকম আরেকটা ছবি ওই জন্য দিয়েছি যেরকমভাবে হয়। এটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাক্সেস পয়েন্ট ফর ওয়্যারলেস ল্যান? ওয়্যারলেস ল্যানে অ্যাক্সেস পয়েন্ট কোনটাকে বলে? এইটা আমরা অ্যাকচুয়ালি ডেফিনেশনের থেকেও ছবি দেখে বেশি চিনতে পারবো। ছবিটা এরকম ছবি, এখন আজকাল তো বাড়িতেও রাউটার লাগায় লোকজন, ওয়্যারলেস রাউটার, সেগুলো অ্যাকচুয়ালি ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। একটু ডেফিনেশনটা যদি পড়ে নিই, ইন কম্পিউটার নেটওয়ার্কিং এ ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, ওয়াপো বলে, or more generally just access point, is a networking hardware device that allow other Wi-Fi devices to connect to a wired network. The access point usually connect to a router via a wired network as a standalone device, but it can also be an integral component of the router itself. মানে হচ্ছে যে এইটা কিন্তু ওয়্যার দিয়ে কানেক্ট করা থাকে একটা মেন রাউটারের সাথে, এবং এইটার সাথে আমার মোবাইলটা বা আমার ল্যাপটপটা ওয়্যারলেসলি কানেক্ট হতে পারে, কিছুটা হটস্পটের মতো। তাহলে ওয়্যারলেসলি কানেক্ট হতে পারে এবং সেটা কিন্তু তার দিয়ে কানেক্ট থাকে, এইরকম জিনিসটাকে বলে অ্যাক্সেস পয়েন্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনটা হবে আনসার, ডিভাইস দ্যাট অ্যালাউ ওয়্যারলেস ডিভাইসেস টু কানেক্ট টু এ ওয়্যার্ড নেটওয়ার্ক। মানে অ্যাকচুয়ালি ওয়্যার্ড মানে তারওয়ালা একটা নেটওয়ার্ক আছে, ওই তারওয়ালা নেটওয়ার্কটার একটা এন্ডে ওই অ্যাক্সেস পয়েন্টটা লাগানো আছে। এবার আমার ওয়্যারলেস ডিভাইসগুলো মানে আমার মোবাইল এগুলোকে আমি ওয়্যারলেসটা অন, ওয়াইফাইটা অন করে ওটার সাথে কানেক্ট করতে পারি। তো এই যে বলেছে যে ডিভাইসটা আমাকে এই কাজটা করতে সাহায্য করে সেটাকে অ্যাক্সেস পয়েন্ট বলে, তাহলে আনসারটা এ। যারা সি এর কোয়েশ্চেন দিয়েছে, এই প্রোগ্রামটার আউটপুট জানতে চেয়েছে। এখানে বলে নিই যে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দেখা যাচ্ছে লাল দিয়ে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনে নেই, এটা আমি পরে লাগিয়েছি বোঝার সুবিধার জন্য। এটা ভেবে নিলে আউটপুটটা কি হবে, আগেও এরকম একটা কোশ্চেন আগের বারেরটাতেও ছিল, সেখানে উত্তরটা অন্য হয়েছিল। আমি সেখানে বলেছিলাম যে যদি কোনো ব্র্যাকেট না দেওয়া থাকে তো ইফের পরের স্টেটমেন্টটা হচ্ছে জাস্ট একটা স্টেটমেন্ট থাকবে, তারপরে এলসে চলে যাবে এবং তারপরের স্টেটমেন্টটা এলসের স্টেটমেন্ট, ব্র্যাকেট না দেওয়া থাকলে একটা করে কনসিডার হবে। এবং এবার কি হবে, যদি ইফ এইটা এখানে এই প্রোগ্রামে দেখতে পাচ্ছি ইফ প্রথমে এটা ফলস, এটা ফলস হয়ে গেলে কি হবে, নেক্সট স্টেটমেন্টে ঢুকবেই না। এবার নেক্সটটা, এই যে নেক্সট ইফটা শুরু হলো, ইফটা কিন্তু অ্যাকচুয়ালি 4 লাইনের, ইফ তার স্টেটমেন্ট, এলস আবার তার স্টেটমেন্ট, এই পুরোটা কিন্তু একটা ইফে ইফ। তো তাহলে এই ইফটাতেই যদি না ঢোকে এই পুরোটা ভেতরেই যাবে না, তাহলে কি হয়ে যাবে, এই যে এন জিরো বলা আছে তাহলে গ্রেটার দেন জিরো ফলস, তাহলে এই পুরো ব্র্যাকেটটা মনে মনে ধরে নিতে পারি, মানে এই পুরো ব্লকটাতেই ঢুকবে না, বাইরে চলে এলো। তাহলে আউটপুটে কি হবে, নো আউটপুট উইল বি প্রিন্টেড। এটা আমি চালিয়ে দেখিয়েছি, এখানে দেখা আছে এই যে পুরো ব্লকটা লাস্ট আমি একটা এমনি ফাঁকা প্রিন্টে দিয়েছি যাতে বুঝতে পারি যে এইটাই কিছু প্রিন্ট হয়নি, বাইরের ফাঁকাটা প্রিন্ট হয়েছে। তো এখানে চালানোর পর দেখা যাচ্ছে যে নাথিং প্রিন্টেড অ্যাবাভ, মানে কি এর ওপরে কোনো ট্রু বা ফলস কোনোটাই প্রিন্ট হয়নি। তাহলে এখানে আনসার সি। এবং এখানে মনে রাখার একটাই, যে এই যে এই ট্যাবের জন্য সিতে কিছু এসে যায় না, মানে ইফের পরের লাইনটা এলসটা হচ্ছে এরই এলস, এই ইফের এলস নয়। সে এটা এর সোজাতেই লিখুক আর এলসটাকে একটু ভেতরে গিয়ে লিখুক, কিচ্ছু এসে যায় না। এইভাবে সাজানোটা আমরা নিজেদের বোঝার জন্য এইভাবে রাখি, প্রোগ্রামটাকে স্ট্রাকচার করি যাতে আমরা বুঝতে পারি কোন ইফটা কোথায় শেষ হচ্ছে। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে বা কম্পাইলারের ক্ষেত্রে এতে কিচ্ছু এসে যায় না, তার ক্ষেত্রে কিন্তু সে এই ইফের পরের লাইনটা এই ইফের লাইন, তারপরের এলসটা এই এলসের, যদি না ব্র্যাকেট থাকে। সো নেক্সট কোয়েশ্চেন, এ সি ভেরিয়েবল ক্যানট স্টার্ট উইথ, এইটা মোস্ট প্রবলি আমরা সবাই জানি, সি ভেরিয়েবল নাম্বার দিয়ে শুরু করা যায় না, সি ভেরিয়েবলের নাম কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু করা যায় না, এক্সেপশন হচ্ছে একমাত্র আন্ডারস্কোর, আন্ডারস্কোর দিয়ে একটা ভেরিয়েবলের নাম হতে পারে, তার বাইরে কিন্তু হয় না। মানে ভেরিয়েবলের নাম হতে পারে এক্স ওয়াই জেড এনিথিং, আন্ডারস্কোর এক্স আন্ডারস্কোর ওয়াই হতে পারে, কিন্তু অ্যাম্পারসেন্ট এক্স হবে না, এরকম মানে পার্সেন্টেজ এক্স হবে না, এগুলো হয় না। শুধু আন্ডারস্কোরটা ব্যবহার করা যায়, আর নাম্বার দিয়ে শুরু করা যায় না, মাঝে নাম্বার থাকতে পারে, এবং ভেরিয়েবলের মাঝে আবার স্পেসও দেওয়া যায় না অবশ্যই।
তো এখানে আনসার হবে ভেরিয়েবল ক্যানট স্টার্ট উইথ এ নাম্বার অ্যান্ড এ স্পেশাল সিম্বল আদার দেন আন্ডারস্কোর। তাহলে এ আর বি দুটোতেই করা যায় না, তাহলে আনসার সি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ASCII ভ্যালু অফ x ইজ 120, then what is the value of h if h equal to x minus w divided by 3? তো অ্যাস্কিতে এক্স যদি 120 হয় তাহলে এক্স এর আগের ক্যারেক্টার হচ্ছে ডাব্লু, তাহলে সেটা হবে 119। তাহলে 120 মাইনাস 119 মানে এক, ওয়ান, 1/3, 1/3 যদি দেখি আমরা 0.3 মতো কিছু হয়, 0.33। তাহলে এটাকে যদি ইন্টিজারে কনসিডার করতে যাই, রাউন্ডেড করি, তাহলে কি হবে, 0.5 এর নিচে হলো 0, তাহলে 0.33 মানে 0, তার মানে এখানে আনসার হয়ে যাবে ডি। আচ্ছা, ওয়েব ব্রাউজার ইউজেস, ওয়েব ব্রাউজার কোনগুলো, এই যে মজিলা, গুগল ক্রোম, সাফারি, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। তো এই বলছে ওয়েব ব্রাউজার ইউজেস কম্পাইলার, ইন্টারপ্রেটার, বোথ অফ দিস, নান অফ দিস। কি ব্যবহার করে, এবার ওয়েব ব্রাউজার কি ব্যবহার করে, ওয়েব ব্রাউজার বেসিক্যালি ইন্টারপ্রেটার ব্যবহার করে। কি না, কি ইন্টারপ্রেটার, এইচটিএমএল ইন্টারপ্রেটার। এইচটিএমএল যে পেজগুলো ট্যাগ থাকে, এইচটিএমএল বডি, হেড, এইসব ট্যাগ, সেইগুলো পড়ে পড়ে তার যে ইঞ্জিন থাকে, ওয়েব ব্রাউজারের একটা ইঞ্জিন থাকে, যেমন গিকো, ট্রাইডেন্ট, বিভিন্ন এগুলো ইঞ্জিনের মানে কি বলবো, ডেভেলপমেন্ট মডেল। তো এই মডেলগুলো কি করে, ওই ওয়েব পেজটাকে পড়ে নিয়ে সেই রকম দেখায়। এইচটিএমএল বডি কালার ইজ ইকুয়াল টু রেড কেউ লিখেছে, তাহলে লাল রঙের ওয়েব পেজটা দেখাবে, এরকম মানে যেমন যেমন পড়ে পড়ে যায় তেমন তেমন পেজটাকে দেখায়। এখানে কম্পাইলের কোনো ব্যাপার নেই, এইচটিএমএলটা একটা পুরো পেজ হিসেবেই থাকে এবং ওটাকে সোর্স কোডটাকে এক একটা করে লাইন পড়ে পড়ে সে ওইভাবে করে। ওখানে কোনো কম্পাইল ইএক্সি বা কিছু তৈরি হওয়ার ব্যাপার নেই, আমরা এইচটিএমএল ফাইলটা অ্যাজ এইচটিএমএলই আসে। সো এটা একটা ইন্টারপ্রিটার। আচ্ছা, ই কমার্সে ই মানে কি, এটা বেশিরভাগই তোমরা জানো, এবং আমি আরেকটা সহজ করে দিচ্ছি, আমি ডাইরেক্টলি উত্তরটা বলবো না, আমি আরও কয়েকটা একই রকম টার্ম বলছি, যে কোনো একটারও যদি ইটার মানে জানো তাহলে এটা সেটাই হবে। যেরকম ইমেল, যেমন ইবুক, যেমন ই ওয়ালেট, অনেক আছে, সবগুলোর ইয়ের মানে কিন্তু একই। যে কোনো একটাও যদি জানো, যে ইমেলটাকে আজকাল অনেকে ভালো করে ইলেকট্রনিক মেল বলে, তাহলে ইলেকট্রনিক মেল যদি হয় তাহলে ইলেকট্রনিক কমার্স হবে, ইলেকট্রনিক বুক হবে, ইলেকট্রনিক ওয়ালেট হবে, তাহলে আনসারটাও হয়ে যাবে ইলেকট্রনিক। নেক্সট, প্রলিং ইজ নট এ সার্চ ইঞ্জিন, কোনটা সার্চ ইঞ্জিন নয়, লেটস সি। গুগল আমরা জানি, এটা তো বলারই কিছু নেই, গুগল একটা সার্চ ইঞ্জিন, লেখাই আছে গুগল। ইয়াহু, আচ্ছা বিং, বিংটাও একটা সার্চ ইঞ্জিন মাইক্রোসফটের, মাইক্রোসফট হচ্ছে মেন কোম্পানি, তাদের যে সার্চ ইঞ্জিন সেটাকে বলে বিং। ইয়াহু হচ্ছে ইয়াহুর সার্চ ইঞ্জিন। তাহলে মাইক্রোসফট কি, মাইক্রোসফট অ্যাকচুয়ালি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, তারা বিভিন্ন প্রোডাক্ট আছে, তাদের একটা সার্চ ইঞ্জিন আছে, সেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে বিং। তাদের একটা মেল আছে আউটলুক, তাদের একটা অপারেটিং সিস্টেম আছে উইন্ডোজ, এরকম তাদের আছে। কোম্পানিটা হচ্ছে মাইক্রোসফট। একই রকমভাবে গুগলের কোম্পানিটার নাম হচ্ছে প্যারেন্ট কোম্পানি আলফাবেট। গুগল একটা সার্চ ইঞ্জিন, তার প্যারেন্ট কোম্পানি আলফাবেট, তার অনেক প্রোডাক্ট আছে, যেমন জিমেল আছে মেলের জন্যে, সেরকম মাইক্রোসফটের আছে আউটলুক আছে, হটমেল আছে, এরকম প্রত্যেকের আছে। কিন্তু গুগল একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, বাট মাইক্রোসফট কোনো সার্চ ইঞ্জিন নয়। মাইক্রোসফট একটা কোম্পানি, আমরা গুগলটাকে কোম্পানি ভাবি এখন, কিন্তু এখন হয়ে গেছে গুগলের প্যারেন্ট কোম্পানি আলফাবেট, আর গুগল একটা সার্চ ইঞ্জিন। তাহলে এখানে আনসারটা হয়ে গেল মাইক্রোসফট, বি। লাস্ট কোয়েশ্চেন, ইন্টারনেট বেসড সিস্টেম ওয়ার্কস অন সার্কিট সুইচিং অর প্যাকেট সুইচিং। এবার এইটার জন্য আমি একটু দুটো ছবিটা দিই। সার্কিট সুইচিংয়ে কী হয়, একটা পাথ পুরো সেট আপ হয়, যে কল করছে আর যে রিসিভ করছে দুজনের মধ্যে পুরো সার্কিটে একটা সেপারেট পাথ প্রথমে সেট আপ করা হয়, তারপর গোটা কলটা বা গোটা ডেটাগুলো সেই পাথ দিয়ে যায় এন্ড টু এন্ড, ততক্ষণ আর কেউ ওই পাথটা ব্যবহার করবে না। এটা হচ্ছে সার্কিট সুইচিংয়ে হয়। আর প্যাকেট সুইচিংয়ে কী হয়, প্যাকেট সুইচিংয়ে ডেটাটাকে ভেঙে ভেঙে ছোটো ছোটো প্যাকেট হয়ে যায়, এবং প্রত্যেকটা প্যাকেট ইন্ডিভিজুয়ালি যে কোনো রাস্তা দিয়ে যেতে পারে, যে কোনো রাস্তা দিয়ে ওর সেন্ডারের মানে কি বলবো, সেন্ডার থেকে রিসিভারের কাছে পৌঁছালেই হলো। এবার আজকাল যে ইন্টারনেটে কী ব্যবহার হয়, টিসিপি আইপি ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল কিন্তু কী করে, ছোটো ছোটো ডেটাকে প্যাকেটে ভাগ করে, এবং সেই প্যাকেটগুলো নিজেদের মতো করে যেতে থাকে, তারা অবভিয়াসলি গিয়ে এন্ডে আরেক এন্ডে পৌঁছে গিয়ে জয়েন করা হয়। তো এখন সমস্ত ইন্টারনেট কিন্তু প্যাকেট সুইচিং ইউজ করে, সার্কিট সুইচিং না। এবং কারণও আছে, সার্কিট সুইচিংটা হচ্ছে প্রচণ্ড ওয়েস্টফুল অফ রিসোর্সেস, কারণ কি হয়, এন্ড টু এন্ড একটা সার্কিট একজনের জন্য একটা কানেকশনের জন্য রেখে দেয়। আর প্যাকেট সুইচিংয়ে প্রত্যেকটা প্যাকেট নিজেদের মতো করে গোটা সার্কিটে যেদিক দিয়ে খুশি ইচ্ছে যেতে গিয়ে পৌঁছাতে পারে। তো সেই জন্য ইন্টারনেটে সার্কিট সুইচিং ব্যবহার হয় না, প্যাকেট সুইচিং ব্যবহার হয়। তাহলে আমার লাস্ট কোয়েশ্চেন হয়ে গেল, আনসার বি,
থ্যাংক ইউ। পরে আমি 2017 ইলেকট্রিক্যাল টেকনোলজির কোশ্চেনগুলো একটা ভিডিওতে নেক্সট ভিডিওতে ডিসকাস করব। থ্যাংক ইউ।